রিজেন্ট মালিকের সহযোগী ও জনসংযোগ কর্মকর্তা গ্রেপ্তার, বেরিয়ে আসছে নানা প্রতারণার খবর, দেশ ত্যাগে নজর রাখতে ইমিগ্রেশনের চিঠি। বুড়িগঙ্গায় লঞ্চডুবির প্রধান আসামি ময়ূর 2-এর মালিক গ্রেপ্তার, বাকি আসামিদের ধরতে নৌ পুলিশের অভিযান অব্যাহত। দেশে করোনা সংক্রমণ বাড়িয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যুক্তরাষ্ট্র একদিনে রেকর্ড আক্রান্ত, তবু স্কুল খুলে দিতে অনুদান বন্ধের হুমকি ট্রাম্পের। জমির দামের ওপর নতুন করে 15% ভ্যাট, অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করে বিপাকে ব্যবসায়ীরা, প্রকল্প বাস্তবায়নে অনিশ্চয়তা। রংপুরে তিস্তার ভয়ঙ্কর ভাঙন, ভিটেমাটি হারিয়ে মানবতার জীবন, টাঙ্গাইলে যমুনার করাল গ্রাসে গ্রামের পর গ্রাম, দিশেহারা মানুষ। সংঘাতে বারবার অশান্ত পাহাড়, 3 বছরে 87 জনের প্রাণহানি, সংঘর্ষের প্রধান কারণ আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি। এবং লা লিগায় টিকে থাকা লড়াই বার্সেলোনার কষ্টের জয়, সুয়ারেজের গোলে স্পানিওলকে হারালো 1-0 গোলে। স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে, সাথে আছে আমি গালি ইবনে রিয়াজ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভুয়া করোনা টেস্টের জন্য আলোচিত রিজেন্ট গ্রুপের জনসংযোগ কর্মকর্তা তারেক শিবলিকে রাজধানীর নাখালপাড়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার তারেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। এদিকে একের পর এক নানা অপকর্মের খবর বেরিয়ে আসায় রিজেন্ট মালিক মোহাম্মদ শাহেদকে খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনী। অন্যদিকে শাহেদ যাতে কোনোভাবেই দেশ ত্যাগ করতে না পারে সে ব্যাপারে নজরদারি রাখতে ইমিগ্রেশনে চিঠি দিয়ে সতর্ক করেছে পুলিশ। রিজেন্টের কর্ণধার আলোচিত সমালোচিত মোহাম্মদ শাহেদ প্রতারণায় যেন পিএইচডি ডিগ্রিধারী। হাসপাতালে ভুয়া চিকিৎসায় নয়, কমপক্ষে 200 জন ঠিকাদার তার কাছে কয়েক কোটি টাকা পাওনা। সরকারের বড় বড় নির্মাণ প্রকল্পে তিনি বালি পাথর সাপ্লাই দিতেন, কিন্তু যাদের কাছ থেকে সেগুলো কিনতেন তাদের টাকা পরিশোধ করতেন না। টাকা চাইতে গেলে উল্টো শাহেদ বাহিনীর অত্যাচারের শিকার হতো। ভুক্তভোগীদের সাথে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ। বিশেষ ধরনের পতাকা উড়িয়ে সামনে পেছনে পুলিশি প্রোটোকল নিয়ে চলাফেরা করতেন মোহাম্মদ শাহেদ। লাল পতাকা ওড়াতেন রিজেন্ট হাসপাতালের নাম লিখে। একসময়ের বিএনপি নেতা আর হাল আমলে আওয়ামী লীগের সাথে তার ব্যাপক সখ্যতা। হাসপাতাল ব্যবসার আড়ালে শাহিদের বড় ব্যবসা ঠিকাদারি। জানা যায় সরকারের চলমান মেগা প্রকল্প থেকে শুরু করে ছোট বড় নানা নির্মাণে তিনি বড় মাপের পণ্য সাপ্লায়ার। মোহাম্মদ শাহেদের প্রতারণার ধরন খুব বুদ্ধিদীপ্ত। প্রথমে তিনি রিজেন্ট কেসিএস লিমিটেডের প্যাডে কার্যাদেশ দেন, যেখানে সবকিছুই ঠিকঠাক থাকে, কিন্তু মালপত্র ডেলিভারির পর থেকে আর টাকা দেওয়ার নাম নেই। টাকা চাইতে গেলে প্রাণনাশের হুমকি। 15,34,750 টাকা সাপ্লাই। কোথায় দিয়েছিলেন সাপ্লাই? এটা পদ্মায় পিস্তল ধরিয়া আমার মা বাপ তুলে মনে করে একটা গালি দিচ্ছে। আপনি বিশ্বাস করবেন না সাংবাদিক সাহেব, আমার চোখে দিয়া জলজলে পানি পড়ছে। আরেক ভুক্তভোগী শেখ জুলফিকার ভুট্টো, তিনিও চলমান একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে বালি পাথর সরবরাহের কাজ পেয়েছিলেন রিজেন্টের শাহেদের মাধ্যমে, যেখানে সবই ঠিকঠাক, কিন্তু চেক ব্যাংকে দিলে আর টাকা মেলে না। ওটা 42,57,559 টাকা। ওদেরকে তো জানে মাইরা বানাইলো, আমাদেরকে টাকা দিয়ে মাইরা বানাইছে। আমার মতো আরো বহু লোক চাপানা। প্রতারণার আরও প্রমাণ আছে। পঞ্চগড়ের মনিরুজ্জামান মিঠু পাথর সরবরাহ করে আজও টাকা পায়নি রিজেন্ট কেসিএস এর কাছ থেকে। 17,80,000 টাকা রিজেন্ট কেসিএস লিমিটেড। আপনি কি ঢাকায় এসেছিলেন টাকার জন্য কোনোদিনও? হ্যাঁ, টাকা কতবার গেছি। টিআইবি বলছে রাজনৈতিক দুর্বৃত্তপনার বড় উদাহরণ শাহেদ, যার পেছনের মাস্টার মাইন্ডদের বের করতে হবে। এদেরকে সুবিধা এবং সুযোগ করে দিয়েছে এক ধরনের অতি প্রভাবশালী রাজনৈতিক এবং প্রশাসনিক পর্যায়ে বিভিন্ন ভাবে ক্ষমতাবান ব্যক্তিবর্গ। যতই আমরা বলি না কেন দুদক মামলা করছে বা সরকারের বিভিন্ন কমিটি হচ্ছে ইত্যাদি ইত্যাদি, তাতে কোনো সুফল আমরা পাবো না যতক্ষণ পর্যন্ত এই বিষয়টি, এই সমস্যাটিকে, এই সিন্ডিকেটের নিয়ন্ত্রণের বিষয়টিকে একটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় হিসেবে বিবেচনা করা না হয়। শাহেদের মাধ্যমে প্রতারিত ভুক্তভোগীদের দাবি শাস্তি নিশ্চিত করার পাশাপাশি তাদের পাওনা ফেরতের ব্যবস্থা করতে হবে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা।
6,500 ভুয়া করোনা সার্টিফিকেটের বিনিময়ে অন্তত 3 কোটি টাকা লোপাট করেছে রিজেন্ট হাসপাতাল ও এর মালিক মোহাম্মদ শাহেদ। সেই সার্টিফিকেটের সুযোগ নিয়েছেন অনেকেই। বুধবার সংবাদ সম্মেলনে এই কথা জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিন কাশেম। এদিকে র্যাবের করা মামলায় গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের 8 কর্মকর্তা কর্মচারীর মধ্যে 7 জনকে রিমান্ডে পাঠিয়েছেন ঢাকা মহানগর হাকিম আদালত। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। আমাকে জানিয়েছে তদবির বাণিজ্য, অবৈধ ব্যবসা খাতির ছিল মন্ত্রী, আমলা, রাজনৈতিক ব্যক্তিদের সাথে প্রতারণার ফাঁদ পেতে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। সারা দেশে মামলারও সংখ্যা কম নয়। মঙ্গলবার সংবাদ সম্মেলনে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের বিরুদ্ধে এমন নানা চাঞ্চল্যকর তথ্য তুলে ধরে র্যাব। ফ্রন্ট লাইনার হিসেবে টেস্ট না করেই করোনার রিপোর্ট দেয়া এবং চুক্তি অনুযায়ী বিনামূল্যে করোনার চিকিৎসা দেওয়ার কথা থাকলেও রোগীদের থেকে নিয়েছে কোটি কোটি টাকা। যেসব রোগী গিয়েছে প্রত্যেক রোগী থেকেই তারা বিছানা বাবদ, অক্সিজেন সিলিন্ডার বাবদ তারা বিপুল পরিমাণ টাকা তাদেরকে বিল করেছে এবং তাদেরকে দিতে বাধ্য করেছে এই অর্থগুলো। দুর্নীতির তথ্য ফাঁস এবং হাসপাতালে র্যাবের অভিযানের পর পলাতক রয়েছেন মোহাম্মদ শাহেদ। তবে তার বিরুদ্ধে অর্থ পাচার আইনে মামলা হবে। যখন আমরা অভিযান শুরু করলাম এরপরে সে কিন্তু গা ঢাকা দিয়েছে। আমরা গতকাল রাতেও বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছি। আমরা দেখেছি সে তার মোবাইলগুলো বন্ধ করে রেখেছে। অভিযানের দিনে গ্রেফতার রিজেন্ট হাসপাতালের 8 কর্মকর্তা ও কর্মচারীকে বুধবার বিকেলে তোলা হয় মহানগর হাকিম আদালতে। পুলিশ 7 দিনের রিমান্ড চাইলে 7 জনকে 5 দিনের রিমান্ড পাঠান আদালত। প্রত্যেক আসামিকে 7 দিনের মধ্যে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন এবং কামরুল নামে আরেক আসামি ছিল, সে ছিল মাইনর, তাকে কিশোর সংশোধনাগারে প্রেরণের জন্য নির্দেশ দিয়েছেন। যাদেরকে চালান দিয়েছে এরা প্যাথোলজি বিভাগের একজনও না। এরা হলো কেউ ড্রাইভার, কেউ রিসিপশনিস্ট, কেউ বাবুর্চি, এইভাবে এদেরকে ধৃত করেছেন। কেউ মনে করেন কিরানি, এইভাবে ধৃত করেছেন, হিসাব রক্ষক। এখানে প্যাথোলজি বিভাগের একজন আসামিও ধৃত করেন নাই। রিজেন্ট হাসপাতালের অনুমোদন বাতিল করে কার্যক্রম অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়ে মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য অধিদপ্তর। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। এদিকে করোনা চিকিৎসার নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রিজেন্ট হাসপাতালের মিরপুর শাখাও বন্ধ করে দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এই শাখা সিলগালা করে দেন। তিনি বলেন, কোনো নিয়ম নীতির তোয়াক্কা করেনি রিজেন্ট হাসপাতাল, রোগীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। মঙ্গলবার রিজেন্ট হাসপাতালের অনুমোদন বাতিল করে বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। বুড়িগঙ্গায় মর্নিং বার্ড লঞ্চ ডুবি ও যাত্রী নিহতের মামলার প্রধান আসামি ময়ূর 2 লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। বুধবার মধ্যরাতে তাকে রাজধানীর সোবহানবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। এর আগে ময়ূর 2 লঞ্চের সুপারভাইজার আব্দুস সালামকে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। নৌপুলিশ সূত্র জানিয়েছে, এই মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গত 29 জুন সকালে সদরঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে ময়ূর 2 নামের একটি লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড নামে অপর একটি লঞ্চ ডুবে যায়। এই ঘটনায় মর্নিং বার্ড লঞ্চের 34 জন যাত্রী মারা যান। দুর্নীতি দমন কমিশনের তলবে মেরিটেক ইমেজিং লিমিটেডের পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির দুদক কার্যালয়ে হাজির হয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে দুদকে আরও হাজির হয়েছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চেয়ারম্যান ও লেক্সিকন মার্চেন্টাইজ ও টেকনোক্রেট লিমিটেডের মালিক মোহাম্মদ মোতাজ্জেরুল ইসলাম মিঠুর পক্ষে 2 আইনজীবী। কোভিড-19 স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী কেনাকাটার দুর্নীতি ও অনিয়মের অভিযোগে 2 অভিযুক্ত ঠিকাদারকে তলব করা হলে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মোতাজ্জেরুল ইসলাম মিঠু হাজির হননি। তার পক্ষে 2 আইনজীবী পাঠিয়ে একটি আবেদন পাঠিয়েছেন। দর্শক, এই ব্যাপারে আরো তথ্য জানাতে সেগুনবাগিচা দুদক কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী তালুকদার। আলী, আজকের জিজ্ঞাসাবাদে কি জানতে পেরেছেন আপনি?
ধন্যবাদ গালিব। দুদক কার্যালয়ে আজকে সকাল থেকে কিন্তু এই স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোভিড-19-এর যেই স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জামাদি সরবরাহের কেনাকাটায় যেই দুর্নীতির অনিয়মের চিত্র ফুটে উঠেছিল সেই বিষয়ে দুই প্রতিষ্ঠানের স্বত্বাধিকার কে তাদেরকে তলব করা হয়েছিল। তাদের পক্ষ থেকে মেডিটেক লিমিটেডের যিনি পরিচালক হুমায়ুন কবির তিনি সশরীরে দুদক কার্যালয়ে উপস্থিত হয়েছেন। তাকে দুদক কার্যালয়ের যেই জিজ্ঞাসাবাদ কক্ষ সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া আরেক যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের লেক্সিকন মার্চেন্টাইজ এবং টেকনো ট্রেড লিমিটেডের যিনি স্বত্বাধিকারী মোতাজ্জেরুল ইসলাম মিঠু তিনি সশরীরে এসে উপস্থিত হননি। সেই বিষয়ে তিনি তার দুই আইনজীবী দিয়ে একটি লিখিত বক্তব্য পাঠিয়েছেন দুদক কার্যালয়ে এবং সেই লিখিত যে বক্তব্যটি রয়েছে সেখানে তিনি উল্লেখ করেছেন যে তিনি দীর্ঘ 5 বছর যাবৎ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সেখানে অসুস্থ একটি দুর্ঘটনার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। শুধুমাত্র তার পরিবারের যারা সন্তান রয়েছেন তাদের যখন ছুটি থাকার সময় তিনি এই দেশে আসেন এই বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন। এছাড়া অন্যান্য যে বিষয় দুর্নীতির যে বিষয়গুলো তার সম্পর্কে অভিযোগ করা হয়েছে সেই বিষয় সম্পর্কে তিনি বলেন যে সেই বিষয়ে দুদক কার্যালয়ে যারা তদন্ত রয়েছে তাদেরকে সেই বিষয়গুলো সুষ্ঠুভাবে তদন্ত করার জন্য তিনি সেই অভিযুক্ত বিষয়গুলোর সম্পর্কে তিনি অবগত নন এবং সেই বিষয়ে তিনি অভিযুক্ত নন বলেও তিনি দাবি করে তার লিখিত বক্তব্যে জানিয়েছেন। তো দুদক কার্যালয়ে শুধুমাত্র মেডিটেক লিমিটেডের যিনি পরিচালক তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার যে দুই আইনজীবী তারা লিখিত বক্তব্য দিয়ে চলে যান। দুদক কার্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। গালিব। আলী, আপনাকে ধন্যবাদ। দর্শক, কোভিড-19-এর স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী কেনাকাটা ও অনিয়মের অভিযোগে জিজ্ঞাসাবাদ করছে দুদক কার্যালয়। সেখান থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী আলী তালুকদার। মানুষের অসচেতনতা আর দায়িত্বশীলদের অবহেলায় নয়, সেই সাথে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও অনিয়মের কারণে দেশে করোনা সংক্রমণ বাড়িয়েছে, এমনটাই বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর এমন বাস্তবতাই দেশে করোনা শনাক্তের 4 মাস পার হলো। করোনা ঠেকাতে গৃহীত পদক্ষেপের পাশাপাশি স্বাস্থ্য খাতের দুর্নীতি দমনেও সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে কোভিড জাতীয় কমিটি। রিশাদ হাসানের রিপোর্ট। করোনাকালে স্বাস্থ্য খাতের চরম দুর্নীতি দৃশ্যমান হয় চিকিৎসকদের নিম্নমানের মাস্ক পিপি দেওয়ার ঘটনা সামনে এলে। নিম্নমানের সুরক্ষা সামগ্রীর কারণে ভাইরাসটিতে আক্রান্ত হন অনেক চিকিৎসক। এরপর কোভিড-19 টেস্টের ভুয়া ফলাফল দেয় জেকেজি নামের প্রতিষ্ঠান। ফলে দেশে করোনা সংক্রমণ ঠেকানোর সাধারণ ছুটির সুফল পায়নি দেশ। সম্প্রতি রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে ওঠে একই অভিযোগ। 6 বছর লাইসেন্স ছাড়াই চিকিৎসা সেবার নামে ব্যবসা চালিয়ে যাচ্ছিল প্রতিষ্ঠানটি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মানুষের অসচেতনতা আর দায়িত্বশীলদের অবহেলার পাশাপাশি প্রাতিষ্ঠানিক দুর্নীতিকেও করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী করছেন। মাস্ক কেলেঙ্কারি, নিম্নমানের পিপিই ক্রয় এবং কিট ক্রয় এবং সরবরাহে যে অনিয়ম আমরা দেখেছি, এটি কিন্তু করোনা সংক্রমণের কার্যক্রমকে, প্রতিরোধী কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করেছে এবং এর ফলে করোনার বিস্তার কিন্তু আরও বেশি ঘটেছে। চিকিৎসকদের সংগঠন বিডিএফ বলছে, দুর্নীতি না কমালে সরকারের নেয়া করোনা প্রতিরোধ কার্যক্রমও ব্যাহত হবে। করোনা নির্মূলের যে মিশন নেওয়া আছে সেই মিশনটা বাধাগ্রস্ত হবে এবং আলটিমেটলি আমরা যে লক্ষ্য নির্ধারণ করেছি সেই লক্ষ্যে সঠিক সময়ে হয়তো পৌঁছাতে পারবো না। কোভিড জাতীয় কমিটি বলছে, করোনা ভাইরাসের সংক্রমণ কমিয়ে আনতে সরকারের গৃহীত সকল পদক্ষেপের পাশাপাশি কঠোরভাবে দমন করতে হবে দুর্নীতিও। দায়িত্বশীলতা, সচেতনতা বৃদ্ধি ও দুর্নীতি কমাতে পারলে আগামী দিনে এই করোনার সংক্রমণ অনেক নিয়ন্ত্রণে চলে আসবে। 8 মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 1,72,134 জন। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। করোনা সংক্রমণ ঠেকাতে রাজধানীর ওয়ারিতে 21 দিনের লকডাউনের আজ 6ষ্ঠ দিন। এ বিষয়ে বিস্তারিত জানাতে ওয়ারি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেদ রায়হান। রায়হান, এর আগের সংবাদেও আপনি আমাদের সাথে যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন সেখানকার অবস্থা। তো বেলা বাড়ার সাথে সাথে কি চিত্র দেখছেন আপনি এখন? গালিব, আসলে বেলা বাড়ার সাথে সাথে কি চিত্র দেখছি আপনার মাধ্যমে একটু আমি সরে গিয়ে দেখাতে চাই দর্শকদের। যে এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে ওয়ারির যেই দ্বিতীয় যে গেটটি রয়েছে সেখানে কি পরিমাণ মানুষের ভিড়। সবাই আসলে বের হতে যাচ্ছেন, নানা কারণ দেখাচ্ছেন, অজুহাত দেখাচ্ছেন। বিশেষ করে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে সবাই অসুস্থতার কারণটাকে অনেক বেশি বড় করে দেখাচ্ছেন। যদিও আমরা এমন প্রমাণও পেয়েছি যে যারা নানাভাবে অসুস্থতা দাবি করেও
শেষ পর্যন্ত আসলে অসুস্থ নন। আরও যে বিষয়টি আসলে বলতে চাচ্ছিলাম যে অনেক বেসরকারি চাকরিজীবী যারা আসলে বেরোতে চাচ্ছেন এবং নানানভাবে বোঝাতে চাচ্ছেন যে জীবন জীবিকার জন্য তাদেরকে বের হতে হবে। তো সার্বিক দিক থেকে বলা যায় যে ষষ্ঠ দিনের যেই লকডাউন কার্যক্রম সেটি যেমন চলছে, কিন্তু সেই সাথে আসলে সংক্রমণ কতটুকু কমানো যাবে এই নিয়ে কিন্তু অনেকের মনেই কিন্তু সন্দেহ রয়েছে এখনও। একটু বলতে চাই যে ওয়ারি এলাকায় যেই বুথগুলো খোলা হয়েছে, বিশেষ করে যারা নমুনা দিচ্ছেন পরীক্ষা করবার জন্য, এখন পর্যন্ত আমরা খবর পেয়েছি লকডাউনের পরও 31 জন কিন্তু এখানে আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন একজন বাইক নিয়ে প্রবেশ করতে চাচ্ছেন। আপনি একটু জানতে চাচ্ছিলাম যে আসলে আপনি বাইক নিয়ে প্রবেশ করতে চাচ্ছেন, কিন্তু এটা তো আসলে প্রবেশদ্বার নয়। না, ঠিক আছে, আসলে প্রবেশদ্বার না, আমি নিজে প্রেস গিয়েছিলাম, আমার অ্যাসাইনমেন্ট ছিল, জরুরি অ্যাসাইনমেন্ট ছিল বাসায়। এখানে আমি আর বেরোবো না, সারাদিনে বস, বুঝছেন, এই জন্য বাসায় এখানে আমার নিজের ফ্ল্যাটে। আসলে দেখতে পাচ্ছিলেন যে অনেকেই প্রয়োজনীয়তার কথা বলছেন এবং সেই সাথে অনেকেই যানবাহন নিয়ে আসলে প্রবেশ করার চেষ্টা করছেন। তো কিছুটা ব্যাগ অবশ্যই পেতে হচ্ছে এখানকার স্বেচ্ছাসেবীদের এবং পুলিশ সদস্যদের। তো সার্বিক দিক থেকে বলা যায় যে এই এলাকায় কিন্তু লকডাউন মানার ক্ষেত্রে জনসাধারণের কিছুটা উদাসীনতা কিন্তু রয়েছে। গালিব, এই ছিল রাজধানীর ওয়ারি থেকে আমার কাছে সার্বিক চিত্র। গালিব। রায়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর ওয়ারিতে 21 দিনের লকডাউনের ষষ্ঠ দিনের চিত্র তুলে হচ্ছিলেন সহকর্মী সৈয়দ রায়হান। এবার বৈশ্বিক করোনা পরিস্থিতি, বিশ্বজুড়ে করোনায় মৃত্যু আর সংক্রমণ বাড়ছেই। গেল 24 ঘন্টায় বিশ্ব আক্রান্তের সংখ্যা 2,13,000, প্রাণহানি 5,500। এসব ঘটনায় বিশ্বে কোভিড-19 মোট মৃত্যু 5,52,000 ছাড়িয়েছে। মোট আক্রান্ত 1,21,00,000-এর বেশি। আর যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড সংখ্যক 62,000 মানুষ সংক্রমিত হয়েছে। ভারতেও বাড়ছে সংক্রমণ। মার্কিন গবেষকদের আশঙ্কা, আগামী বছর ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা 3 লাখে পৌঁছাতে পারে। তবে স্বস্তির খবর, বিশ্বে এ পর্যন্ত 70 লাখের বেশি রোগী সুস্থ হয়েছেন। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড সংখ্যক 60,000 মানুষ সংক্রমিত হয়েছে। আর এই পরিস্থিতিতে স্কুল খুলে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। না খুললে স্কুলগুলোতে সরকারি বরাদ্দ বন্ধের হুমকিও দেন তিনি। এই ঘটনায় হতাশ স্কুল কর্তৃপক্ষ। তবে যুক্তরাষ্ট্রে কমেছে মৃত্যু, এটি তার প্রশাসনের বড় অর্জন বলে দাবি ট্রাম্পের। বিশ্বে কোভিড-19 দৈনিক সর্বোচ্চ মৃত্যুতে এখনও শীর্ষে ব্রাজিল, বাড়ছে সংক্রমণও। এদিকে করোনায় নাকাল ভারতে প্রায় প্রতিদিনই রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছে। গেল দিনও 25,500 মানুষ সংক্রমিত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 7,69,000 ছাড়িয়েছে। আর দ্রুত ভ্যাকসিন আবিষ্কার না হলে আগামী বছর থেকে ভারতে দৈনিক প্রায় 3 লাখ মানুষ আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা মার্কিন গবেষকদের। অন্যদিকে করোনা প্রতিরোধে অস্ট্রেলিয়ার মেলবোর্ন সহ অনেক স্থানে জোরদার করা হয়েছে লকডাউন। তবে সার্বিয়ায় লকডাউনের বিরোধিতা করে পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ ও ভাঙচুর করেছে সাধারণ মানুষ। আসমাতুলি, নিউজ 24। কক্সবাজারের উখিয়ায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে 3 রোহিঙ্গা নিহত হয়েছে। বিজিবির দাবি, নিহতরা সবাই মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার তুলাতলি জলিলের গোদা এলাকায় এই ঘটনা ঘটে। কক্সবাজারের 34 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে ইয়াবা পাচারের খবর পেয়ে জলিলের গোদা ব্রিজ এলাকায় অভিযানে যায় বিজিবি। এ সময় মাদক ব্যবসায়ীর উপস্থিতি টের পেয়ে বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। বিজিবি আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে 3 জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দর্শক, আগে জানিয়েছিলাম বুধবার মধ্যরাতে ময়ূর 2 লঞ্চের মালিককে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে সদরঘাট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মৌ খন্দকার। ময়ূর 2 এর মালিক গ্রেপ্তার সহ আর কি খবর আছে আপনার কাছে আমাদেরকে জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, ময়ূর 2 এর কিন্তু মালিক এর মধ্যে গ্রেফতার হয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা আসামিদের ছবিও পেয়েছি এবং নৌ পুলিশের পক্ষ থেকে একটি অভিযানের মাধ্যমে তাকে ধরা হয়েছে। এই বিষয়ে আমরা কথা বলবো এখানে যারা নৌ পুলিশ কর্মকর্তারা রয়েছেন তার সঙ্গে। আচ্ছা, আপনারা আসলে আসামিদের কিভাবে অ্যারেস্ট করেছেন, কোথা থেকে করেছেন? জি ধন্যবাদ।
আমরা 29 তারিখে মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনার পরপরই আমরা বাদী হয়ে মামলা নিয়েছিলাম, হত্যা মামলা, এবং সেই রাত থেকেই আমরা তৎপর ছিলাম যে আমাদের আসামি ধরতেই হবে, বিশেষ করে 1 নম্বর আসামি। তো আমাদের নৌ পুলিশের যেহেতু ডিজিটাল প্রযুক্তি এখনও আসে নাই, তো আমরা ম্যানুয়াল পদ্ধতিতে আগাচ্ছিলাম। আমরা যেখান থেকে যে তথ্য পাচ্ছিলাম, যে ঠিকানা পাচ্ছিলাম, সেখানে প্রত্যেক রাত্রেই আমরা অভিযান চালিয়েছি। এইভাবে অভিযান চালাতে চালাতে আমরা কোনো তথ্যই আমরা অবহেলা করিনি, প্রত্যেকটা তথ্যকেই গুরুত্ব দিয়ে প্রত্যেক রাত্রে আমরা অভিযান চালিয়েছি। তো গত রাত্রে মধ্যরাত্রে আমরা ঢাকার সোবানবাগ তল্লাবাগ এলাকা থেকে আমরা 1 নম্বর আসামি মোসাদ্দেক হানিফ সোয়াদকে আটক করতে সক্ষম হয়েছি। অনেক ধন্যবাদ। আমরা মাত্র কথা বললাম এখানে যারা নৌ পুলিশ কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে, তারা কিন্তু আসামিদের গ্রেফতার করেছে এবং দুপুর 2টার মধ্যে তাদেরকে আসামিদের সিএমএম কোর্টে প্রেরণ করা হবে, এই বিষয়টি আমাদের নিশ্চিত করা হয়েছে। এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়ূর 2 এর মালিক গ্রেপ্তার সহ বিস্তারিত খবর জানাচ্ছিলেন আমাদেরকে সহকর্মী মৌ খন্দকার। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বাস্তবায়নাধীন সরকারি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করে বিপাকে ব্যবসায়ীরা। জমির দামের উপর নতুন করে 15% ভ্যাট যুক্ত করায় হতাশ তারা। একদিকে করোনা দুর্যোগ, অন্যদিকে ঘন ঘন নীতি পরিবর্তনে বিনিয়োগে উৎসাহ হারাচ্ছেন তারা। এছাড়া কাঙ্ক্ষিত ব্যাংক ঋণ না পাওয়ায় সময় মতো প্রকল্প বাস্তবায়ন নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। স্বপ্ন 100টি অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের, যেখানে কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা 1 কোটি মানুষের। সরকারের আশা এর ফলে একদিকে বাড়বে বিনিয়োগ, কেটে যাবে কর্মসংস্থানের দুশ্চিন্তা। এখন পর্যন্ত দেশি বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে $20 বিলিয়ন বিনিয়োগ প্রস্তাবও পেয়েছে বাস্তবায়নকারী সংস্থা বেজা। তবে সরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোয় কাজ এগোচ্ছে অনেকটাই ধীর গতিতে। উৎসাহ নেই উদ্যোক্তাদের মাঝেও। যারা এরই মধ্যে জমি লিজ নিয়েছেন তারা রয়েছেন ভ্যাট দুশ্চিন্তায়। শুরুতে অবহিত না করলেও পরে 15% ভ্যাট যুক্ত করা হয় জমির দামের সাথে। এতে 1 কোটি টাকার জমিতে বাড়তি 15 লাখ টাকা গুনতে হবে উদ্যোক্তাদের। 35 থেকে 40 জনের উপরে বিনিয়োগকারী ইতিমধ্যে বিনিয়োগ করেছে। 3টি বাস্তব সমস্যা প্রতিবাদ হচ্ছে। 1 নম্বর হচ্ছে 15% লিজ ল্যান্ডের উপরে ভ্যাট। সমস্যা সমাধানে বারবার চেষ্টা করেও সুফল না পাওয়ায় শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর চিঠি দিয়েছেন বিনিয়োগকারী ব্যবসায়ীরা। সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তারা। এমন নীতির ফলে লাখ লাখ কর্মসংস্থান তৈরির পথ দীর্ঘায়িত হচ্ছে বলেও উল্লেখ করা হয় এতে। এমপ্লয়মেন্ট তৈরি করার জন্য বিনিয়োগের প্রয়োজন। দেশি এবং বিদেশি বিনিয়োগ দুটোই কনসিস্টেন্সি অফ পলিসি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং সেই ক্ষেত্রে আমরা সেটিকে বিবেচনার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলকে বিশেষভাবে অনুরোধ করব। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যানও ভ্যাট প্রত্যাহারের পক্ষে। আমরা আশা করি খুব তাড়াতাড়ি এই বিষয়টা অ্যাড্রেস করা হবে, কারণ এখন বিনিয়োগ যে পরিস্থিতি তখন এবং এমপ্লয়মেন্টের যে পরিস্থিতি, আমাদের অনেক অনেক বেশি করে বিনিয়োগ দরকার, বিশেষ করে প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। এটি সমাধান হলে ব্যবসায়ীরা অল্প সময়ে উৎপাদনে যেতে পারবে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। কুরবানির ঈদকে সামনে রেখে অস্থির হয়ে উঠেছে চট্টগ্রামের মশলার বাজার। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। কুরবানির ঈদকে সামনে রেখে মশলার যে বাজারে অস্থিরতা, তা কেমন দেখছেন বাজারে? ধন্যবাদ গালিব। আমি আছি এখন চট্টগ্রাম খাতুনগঞ্জ এলাকায়। এটি হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামের জন্য সবচেয়ে বড় একটি পাইকারি মোকাম। এখান থেকে দেশের বিভিন্ন স্থান যায় এখানকার মশলাজাত পণ্যগুলো। আপনাকে যদি একটু ক্যামেরা চোখে দেখাতে চাই, এখানে ঈদকে সামনে রেখে কিন্তু তারা পর্যাপ্ত মশলা পণ্য কিন্তু মজুত করেছে, এবং এখানের যেসব মশলা পণ্য রয়েছে সেগুলোর দামও তারা নির্ধারণ করে দিয়েছে। ইতিমধ্যে জিরা কেজি প্রতি বিক্রি হচ্ছে 265, এলাচ কেজি প্রতি বিক্রি হচ্ছে 2550, দারচিনি কেজি প্রতি বিক্রি হচ্ছে 280 টাকা,
কেজি এবং গোলমরিচ বিক্রি হচ্ছে 370 টাকা কেজি, লবঙ্গ বিক্রি হচ্ছে 670 টাকা কেজি এবং মরিচ বিক্রি হচ্ছে প্রকার ভেদে, বিভিন্ন মরিচ প্রকার ভেদে তারা দাম নির্ধারণ করেছেন। এবং এখানে এসে যে চিত্রটা দেখতে পেয়েছি, অন্য কোরবানি ঈদে যে চিত্রটা ছিল এখন একেবারেই ভিন্ন। যেহেতু করোনা কাল চলছে, গ্রাহকদের চাহিদা অনেকটা কমে আছে এবং শঙ্কায় রয়েছে আসলে কোরবানি ঈদ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে কিনা সেই বিষয়ে তাদের মধ্যে ভিন্ন মত রয়েছে, যার কারণে ব্যবসায়ীরা অনেকটা বিপাকে রয়েছে। এই ধরনের তথ্য জানিয়েছেন একজন ব্যবসায়ী আমার সাথে আছেন, তার সাথে কথা বলতে চাই। আপনি তো কিছুক্ষণ আগে জানাচ্ছিলেন আপনাদের ব্যবসার পরিস্থিতির কথা, এখন কেমন চাহিদা রয়েছে, দাম কেমন, মানুষের চাহিদা অনুযায়ী দাম মিলছে কিনা, ব্যবসা কেমন জমেছে সে বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আপনার বেশ কয়েকটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে একটি হচ্ছে দাম কেমন। দামের কথা আসি আমি। প্রথম কথা হচ্ছে যে আপনারা জানেন যে কোরবানি আসলেই মশলার চাহিদা কিন্তু কয়েক গুণ বেড়ে যায়, যার কারণে চাহিদার বেড়ে যাওয়ার কারণে অনেক সময় দাম বেড়ে যায়। কিন্তু এবার কিন্তু হয়েছে ব্যতিক্রম, অন্য বছরের তুলনায় প্রত্যেকটি মশলা পণ্যের দামই কম। উদাহরণস্বরূপ বলতে পারি পেঁয়াজের। ধন্যবাদ আপনাকে। গালিব শুনছিলেন, তিনি জানাচ্ছিলেন যেহেতু আসন্ন কোরবানি ঈদ রয়েছে আর করোনা কাল পরিস্থিতি রয়েছে, সব মিলে ব্যবসাটা অনেকটা স্থবির অবস্থা রয়েছে, তিনি সেটি জানাচ্ছিলেন। গ্রাহকরা তারা পসরা সাজিয়ে বসলো, গ্রাহকরা তেমন একটি নেই এবং ওভাবে তাদের মশলাজাত পণ্যগুলো সেভাবে বিক্রি হচ্ছে না বলে তিনি জানিয়েছেন। তো চট্টগ্রাম থেকেই ছিল আমার কাছে মোমো, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে জাতীয় সংসদে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। এই দেশকে একটা উন্নত সমৃদ্ধির পথে যে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, যেখানে 2008-এ নির্বাচনে জয়ী হওয়ার পর 2009 থেকে আমাদের অর্থনৈতিক যে যাত্রাটা শুরু হয়েছিল, আমরা কিন্তু ধাপে 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 উন্নতির পথে এগিয়ে যাচ্ছিলাম। আমাদের প্রবৃদ্ধি আমরা 7.8 থেকে 8.1 পর্যন্ত অর্জন করেছিলাম। আমাদের দারিদ্র্য সীমার হার আমরা 40 থেকে 20.5 নামিয়ে নিয়েছিলাম। মাথাপিছু আয় বৃদ্ধি করেছিলাম। এমনকি বাংলাদেশ একটা স্বল্পোন্নত দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদাটাও পেয়েছিলাম এবং আমাদের একটা লক্ষ্য স্থির করেছিলাম, কারণ 2020 সাল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। জাতির পিতার জন্মশতবার্ষিকী, এই জন্মশতবার্ষিকী সামনে রেখেই বাংলাদেশের মানুষের জন্য জাতির পিতা যে স্বাধীনতা দিয়ে গেছে, স্বাধীনতার সুফলটা যেন পায়, আমরা সেই দিকে লক্ষ্য রেখেই আমাদের অর্থনীতির যে নীতিমালা এবং কার্যক্রম আমরা পরিচালনা করে মানুষকে ধীরে ধীরে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। এবং মুজিব বর্ষ অর্থাৎ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে 2020 থেকে 2021 সাল 2021 সালে আমরা আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করব। সেই সুবর্ণ জয়ন্তীর মধ্যেই যেন বাংলাদেশ আরও কয়েক ধাপ এগিয়ে যেতে পারে, দারিদ্র্যের হার যেন আরও কমে আসে, আমরা সেইভাবে কিন্তু পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। কিন্তু দুর্ভাগ্য যে করোনা ভাইরাস সব কিছুই স্থবির করে দেয়। এটা অত্যন্ত একটা কষ্টকর ব্যাপার এবং দুঃখজনক। আমরা যতদূর পেয়েছি আমরা দেখেছি অন্যান্য উন্নত দেশগুলির মৃত্যু হার প্রতিনিয়ত সেখানে যে হারে মৃত্যুবরণ করছে, আমরা কিন্তু এখানে চেষ্টা করেছি যতদূর সম্ভব মানুষকে রক্ষা করা এবং মৃত্যু হার কমানো। সেই ক্ষেত্রে সেই দিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের বিভিন্ন পরিকল্পনাও নিয়েছি এবং পদক্ষেপও নিয়েছি এবং তার সুফল কিন্তু মানুষ পাচ্ছে। আর আমাদের দেশের মানুষ যদি আরেকটু সচেতন হতো বা স্বাস্থ্য বিধিমালা যদি আরও যথাযথ মেনে চলতো, তাহলে হয়তো আরও এটা কার্যকর ব্যবস্থা নেওয়া যেত। তারপর আমি বলবো যে এই একটা স্থবির অবস্থার মধ্যেও আমরা সংসদ ডেকেছি, বাজেট অধিবেশন ডাকতে সক্ষম হয়েছি এবং বাজেট দিতে সক্ষম হয়েছি এবং এই অধিবেশনটা বাজেট অধিবেশন। 5,68,000 কোটি টাকার বাজেট আমরা দিয়েছি। আমাদের উন্নয়ন বাজেট যেটা আমরা 2,05,145 কোটি টাকার উন্নয়ন বাজেট আমরা দিয়েছি। আমি জানি যে হয়তো এটা
এই করোনার কারণে সবটুকু আমরা অর্জন করতে পারবো কি পারবো না এটা নিয়ে প্রশ্ন আছে, অনেকে সে প্রশ্ন তুলেছে। আমার বাজেট বক্তৃতায় আমি এই বিষয়টা বিস্তারিত বলেছি, এখানে আমি বেশি বলতে চাই না। তারপর আমি বলবো যে আমি আশাবাদী, আর যতই ঝড় ঝঞ্ঝা দুর্যোগ রোগ শোক বালাই এগুলি থাকবেই, কিন্তু জীবন তো থেমে থাকতে পারে না, জীবন তো চলমান, জীবনকে চালিয়ে নিয়ে যেতে হবে। আর সেদিকে লক্ষ্য রেখেই মনে হয় যদি কখনো সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থা ভালো হয় তখন যেন আমরা সেই সাথে তাল মিলিয়ে চলতে পারি, সেটা মাথায় রেখে আমরা এই বাজেটটা দিয়েছি। যদি ভালো অবস্থা হয় আমরা এটা সম্পূর্ণ বাস্তবায়ন করতে সক্ষম হব, আর যদি সারা বিশ্বে স্থবিরতা চলে হয়তো আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না, কিন্তু চলমান থাকবে আমাদের অর্থনীতি, সেটাই হচ্ছে বড় কথা। আর সেদিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের কাজ করে যাচ্ছি। বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছিল তার অনেকগুলি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস কর্তৃক সম্প্রতি প্রকাশিত 2020 গ্লোবাল পিস ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান 104 হতে 7 ধাপ অগ্রগতি হয়ে 97তে উন্নীত হয়েছে। এত দুঃসময়েও আমরা কিছু কিছু ভালো খবরও আন্তর্জাতিকভাবে পাচ্ছি, এটাও একটা বড় কথা। তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের দেশটাকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা করোনা মোকাবেলার জন্য ইতিমধ্যে অনেক পদক্ষেপ নিয়েছি, যেমন সরকারের পক্ষ থেকে আমরা বিভিন্ন সাহায্য সহযোগিতা দিয়ে যাচ্ছি, এটা ইতিমধ্যেই আমি বাজেট বক্তৃতা বলেছি। তারপর আবার সংক্ষেপ আমি পুনরাবৃত্তি করি, যেমন ইতিমধ্যে আমরা প্রায় 2,35,53,055টি পরিবার ত্রাণ সহায়তা পেয়েছে, যেখানে প্রায় 10,43,65,800 জন মানুষ এই সুবিধা ভোগ করে। 2,11,167 মেট্রিক টন চাল এবং 25,86,72,264 টাকা আমরা বরাদ্দ করেছি। আর তাছাড়া 2,44,043টি মসজিদে আমরা 122,02,15,000 টাকা, কওমি মাদ্রাসায় প্রায় 17 কোটি টাকা, 4,569টি ইউনিয়নে 46,000 গ্রাম পুলিশ বা দফাদার বা মহল্লাদার তাদের জন্য 6 কোটি টাকা, এবং এইগুলি বিশেষ অনুদান কিন্তু আমরা দিয়েছি। অর্থাৎ আমরা যেমন ত্রাণ বিতরণ, পাশাপাশি সমাজের একেবারে মানে কোন কোন শ্রেণীতে নিম্নবিত্ত মধ্যবিত্ত বা সব তাদের জন্য আমরা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছি। প্রায় 1,59,00,000 পরিবারকে বিনামূল্যে চাল দেওয়া হয়েছে, 50 লক্ষ মানুষকে 2,500 টাকা অনুদান প্রদান এটা অব্যাহত আছে। এই টাকাটা যেহেতু তালিকা করা হচ্ছে, তালিকাগুলি আমরা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে যাচ্ছি, এবং সব টাকা পয়সা কিন্তু আমরা ডিজিটাল পদ্ধতিতে ব্যাংকের মাধ্যমে সরাসরি যার যার অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। সবথেকে প্রণোদনা আমরা বেশি দিচ্ছি কৃষিতে, কাজে সেদিক থেকে আমরা এভাবে যেমন সাহায্য করে যাচ্ছি। আর আমাদের একটা নীতিমালাও আমরা নিয়েছি যে করোনা মোকাবেলা আমাদের করণীয় কী, এটা একান্তভাবে দরকার। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সরকারের ব্যয় এক্ষেত্রে যদি বৃদ্ধি পায় বৃদ্ধি পাবে, কাজে সরকারি ব্যয় আমরা বৃদ্ধি পাবো, অর্থাৎ সেখানে যাতে আরও বেশি করে কর্মসৃজন হয়, মানুষ যেন একেবারে ঘরে বসে না থাকতে হয়, তাদের জন্য কিছু কাজ করতে পারে সেটা ব্যবস্থা নেওয়া। আমরা আর্থিক সহায়তা প্রদানটা বৃদ্ধি করব, কারণ অনেকেই এখন কাজ হারিয়ে ফেলছে, তাদের পরিবার নিয়ে অসহায়। আমি যতটুকু পারি, আমাদের হয়তো সীমাবদ্ধতা আছে, তারপরেও আমরা এই সহায়তাটা আমরা বৃদ্ধি করব, এটা আমাদের সিদ্ধান্ত এবং সেটা আমরা করে যাচ্ছি। সামাজিক সুরক্ষার আওতাটা বৃদ্ধি করা, আর তাছাড়া কিছুদিন আগে যেমন আমরা ঘূর্ণিঝড় আমফান মোকাবেলা করলাম, সামনে বন্যা, ইতিমধ্যে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বন্যা, এই বন্যার পানি যখন নেমে আসবে তখন আমাদের দক্ষিণ অঞ্চল প্লাবিত হবে। ইতিমধ্যে মধ্য অঞ্চলে আসতে শুরু করেছে, এটা আমাদের একটা মানে বাংলাদেশের একটা রুটিন কাজ, মানে এটা আমাদের পরিবেশে এটা হয়, এটা প্রতি বছরই বন্যার সময় যখন একটু বেশি বন্যা আসে এটা দেখা যায়। এই যে এটা আমাদের জানা আছে দেশটা যে কখন কোন এলাকা প্লাবিত হতে পারে। আমরা ইতিমধ্যে যেখানে বন্যা কবলিত এলাকা প্রত্যেক জায়গায় রিলিফের ব্যবস্থা, তাদের সুরক্ষার ব্যবস্থা, তাদেরকে থাকার সব ব্যবস্থা কিন্তু আমরা নিয়ে যাচ্ছি। আর
বাজারে মুদ্রা সরবরাহটাও বৃদ্ধি করা, সেটাও আমরা নিচ্ছি। পাশাপাশি মূল্যস্ফীতি অর্থাৎ জিনিসের দামটা যেন নিয়ন্ত্রণে থাকে সেদিকে আমি দৃষ্টি দিচ্ছি। আমরা চেষ্টা এই জন্য করে যাচ্ছি যে আমাদের দেশের অর্থনীতি যেভাবেই আমি পারি অন্তত গতিশীল রাখা, সেদিকে লক্ষ্য রেখে আমরা সরকারি কাজের পাশাপাশি মাননীয় স্পিকার, আজকে আমি এখানে একটু বলবো যে আমরা কিন্তু শুধুমাত্র সরকারিভাবে যে সাহায্য দিচ্ছি তা না, আমরা নিজেরাও কাজ করার চেষ্টা করেছি আমাদের দলের পক্ষ থেকে। এবং আমি আহ্বান করেছি আমাদের ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ যা যা আছে, স্বেচ্ছাসেবক লীগ সকলকে। সেখানে আমি বলবো যে করোনা ভাইরাসের মহামারীতে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন জনগণের পাশে থেকে সকল ধরনের সাহায্য সহযোগিতা করেছে এবং সবসময় যে কোনো সংকটে মানুষের পাশে দাঁড়ানো, এটা আমাদের আওয়ামী লীগের একটা কাজ, আমরা সবসময় করি। আমাদের সকল সহযোগী সংগঠন তার এই কাজ করে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সারা দেশে 1,25,08,081 পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এটা আমাদের স্থানীয় লোকেরা যারা সকলে মিলে করেছে, আমাদের সংসদ সদস্য থেকে শুরু করে আমাদের দলের লোকেরা করেছে। পাশাপাশি 10,52,18,000 টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এর বাইরে পিপি, চশমা, মাস্ক, সাবান, হ্যান্ড গ্লাভস, ফিনাইল, হ্যান্ড স্যানিটাইজার, ব্লিচিং পাউডার, স্প্রে মেশিন সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রীও আমরা বিতরণ করেছি। আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, কৃষকের ধান, স্বেচ্ছাসেবক লীগ, এরা সকলে মিলে কিন্তু কৃষকের ধান কেটে তার বাড়িতে পৌঁছে দিয়েছে। আমি যখন আহ্বান করেছি যে আমাদের কৃষকরা আজকে ধান কাটার লোক পাচ্ছে না বা সময় চলে যাচ্ছে, তার জন্য কী কী করণীয় আমরা সেভাবে ব্যবস্থা নিয়েছি। আমাদের সারা দেশে আমরা যে একটা হিসাব বের করেছি যে প্রত্যেকটা বিভাগে আমাদের যারা কাজ করেছেন তারা কিভাবে এই সাহায্যটা দিয়েছে। মাননীয় স্পিকার, যেমন আমরা আমাদের যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, অন্যান্য এবং ভাতৃপ্রতিম সংগঠন তারা সকলেই এই বিনামূল্যে খাদ্য বিতরণ থেকে শুরু সব কাজ করেছে। যেমন যুবলীগ এই সংকটে দেশের বিভিন্ন জায়গায় লাশ দাফনে তারা কর্মীরা কাজ করেছে। যুবলীগের পক্ষ থেকে মহামারীতে 42 লক্ষ দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। কৃষকদের 2,500 হেক্টর জমি ধান কেটে দিয়েছে যুবলীগ কর্মীরা। মুজিব বর্ষে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি তা অব্যাহত রেখেছে। আর তাছাড়া স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও বিতরণ করেছে। আমাদের কৃষক লীগ বিরাট ভূমিকা কৃষক লীগ পালন করেছে। কৃষক লীগের পক্ষ থেকে 28,820 জন কৃষক ভাই বোন ও জনসাধারণের মাঝে মানবিক উপহার প্রদান করা হয়। 11 এপ্রিল 2020 ইংরেজি থেকে বোরো ধান কর্তনে প্রথম পর্যায়ে 12টি হটলাইন সার্ভিস ও পরবর্তীতে আরও 10টি সহ মোট 22টি হটলাইন সার্ভিস চালুর মাধ্যমে কৃষকদের সেবা প্রদান করা হয়। সমস্ত নাম্বারগুলি আছে, আমি আর পরে সময় নষ্ট করতে চাই না। চালুকৃত হটলাইন সার্ভিসের আওতায় বোরো ধান কর্তনের জন্য উত্তরবঙ্গ থেকে হাওড়া অঞ্চল সহ দেশের বিভিন্ন অঞ্চলে 4,570 জন যে কৃষি শ্রমিক ধান কাটতে গেছে তাদেরকে সহায়তা করেছে। চালুকৃত হটলাইনের আওতায় সারা দেশে 10টি অঞ্চলে কৃষক 25,533 শতক পরিমাণ জমির বোরো ধান কেটে দিয়েছে আর তা কেটে কৃষকের ঘরে পৌঁছে দিয়েছে। আর সরকার কর্তৃক কৃষকদের সরাসরি 8 লক্ষ মেট্রিক টন বোরো ধান কেজি প্রতি 26 টাকা দরে ক্রয়। প্রকৃত কৃষক তালিকা প্রণয়নে ও ধান সরবরাহে কৃষকদের সহায়তা প্রদানের জন্য 5 সদস্য বিশিষ্ট 10টি আঞ্চলিক কমিটি ও 5 সদস্য বিশিষ্ট জেলা কমিটি ও 10 সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন ও কার্যক্রম মনিটরিং করা হচ্ছে। সারা দেশে 30 জুন পর্যন্ত কৃষক লীগের নেতাকর্মীরা 43,000 বৃক্ষরোপণ করেছে। পরিবেশের জন্য এটা দরকার। পহেলা আষাঢ় থেকে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করি। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ করোনা সংকট মোকাবেলায় দেশব্যাপী সচেতনতামূলক লিফলেট, মাইকিং, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, সারা দেশের 10 লাখ অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান, বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস ও জরুরি খাদ্য সহায়তা পেতে স্বেচ্ছাসেবক লীগের কল সেন্টার চালু ও সেবা প্রদান অব্যাহত রয়েছে। হেলথ সার্ভিস চালু করে কল সেন্টারের মাধ্যমে প্রায় ফ্রি টেলিহেলথ সার্ভিস সেবা গ্রহণ করেছে 9,545 জন।
করোনা রোগী ও লাশ পরিবহনে দেশব্যাপী 24 ঘন্টা ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু রয়েছে। অ্যাম্বুলেন্স সেবা গ্রহণ করেছেন 1240 জন। সারা দেশে 24টি অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে। করোনা রোগীর লাশ গোসল, দাফন, জানাজা, সৎকার বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবক লীগের টিম কাজ করেছে। আপনারা জানেন যে এই করোনা হলে পরে আত্মীয় স্বজনও লাশ ফেলে দিয়ে চলে যায়, তখন আমাদের পুলিশ বাহিনী তারাও বিরাট কাজ করে গেছে, তারাও এই করোনার লাশ এবং মানুষের চিকিৎসা সেবা দিয়েছে। আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা, বিজিবি, আনসার, বিডিবি এরাও যেমন কাজ করেছে, সাথে আমাদের দলের কর্মীরা তারাও কিন্তু একসাথে কাজ করেছে। দেশ জুড়ে পাকা ধান কেটে কৃষকের ঘরে তুলে দিয়েছে। আর রমজান মাসে ইফতার বিতরণ করেছে মানুষের মাঝে। ঘূর্ণিঝড়ে মানুষের পাশে দাঁড়িয়েছে এবং সেখানেও মানবিক সহায়তা দিয়েছে। আর মুজিব বর্ষে দেশব্যাপী 5 লক্ষ বৃক্ষরোপণ বিতরণ কর্মসূচি অব্যাহত আছে। তারা শুধু রোপণকারীরা চারা বিতরণও করে যাচ্ছে। স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্তৃক ইজি বাইক চালিয়ে করোনা রোগী বহন করার সহযোগিতা করেছে। আর বিপণী বিধানে ভিড় নিয়ন্ত্রণ, ট্রাফিককে সহায়তা স্বেচ্ছাসেবক লীগ কাজ করে যাচ্ছে। তারা ভলান্টিয়ার সার্ভিস দিয়ে যাচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগ, দেশব্যাপী ছাত্রলীগ 4,68,000 হ্যান্ড স্যানিটাইজার ও 6,47,000 মাস্ক বিতরণ করেছে। এবং তারা কিন্তু হ্যান্ড স্যানিটাইজার ফর্মুলা নিয়ে সেগুলি তৈরিও করেছে, ঢাকা ইউনিভার্সিটিতে বসে তৈরিও করেছে অন্য জায়গায়, এবং সেগুলি তারা বিতরণ করেছে। নেতাকর্মীরা নিজ উদ্যোগে জীবাণুনাশক সামগ্রী যেমন সাবান, তারপর হ্যান্ড ওয়াশ বিতরণ করেছে। দেশব্যাপী ছাত্রলীগ কৃষকদের পাশে দাঁড়িয়ে ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দিয়েছে। সারা দেশে কৃষকের প্রায় 96,000 শতাংশ জমির ফসল কাটায় সহযোগিতা করেছে। অনেক জায়গায় আমাদের ছাত্রলীগের ছেলেরা বা আমাদের আওয়ামী লীগের নেতারা তারা এই হারভেস্টার মেশিন নিজেরা চালিয়ে কৃষকদের সহায়তা করেছে। এমনকি আমাদের এমপিরাও করেছে। শ্রমিক সংকটে উপকূলীয় অঞ্চলে লবণ চাষি এবং ভুট্টা চাষি তাদের পাশেও ছাত্রলীগ দাঁড়িয়েছে এবং সহযোগিতা করেছে। সারা দেশে অসহায় কৃষকদের 1,28,000 কেজি উন্নত মানের ফসলি বীজ বিতরণ করা হয়েছে। ভাসমান মানুষ, পথশিশু প্রায় 4,56,000 মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের জন্য খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র ঈদ উপহার হিসেবে তারা বিতরণ করেছে। মানবিক সহায়তা হিসেবে শিশুদের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়। পাশাপাশি সুবিধাবঞ্চিতদের মাঝে মৌসুমি ফল, খাবার, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে। ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেয়। পাশাপাশি রমজান মাস জুড়ে দেশব্যাপী সেহরি ইফতার বিনামূল্যে বিতরণ করে। 18,550 জন হিজড়া সম্প্রদায়ের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী তারা সরবরাহ করে, ছাত্রলীগ সরবরাহ করে। ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত 25টি জেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত বাঁধ, রাস্তা, ব্রিজ, কালভার্ট মেরামত সহ 4 লক্ষাধিক মানুষকে ত্রাণ সহায়তা দেয়। দেশের বিভিন্ন স্থানে করোনা আক্রান্ত মৃত প্রায় 60 জন মৃত ব্যক্তির লাশ দাফন করেছে ছাত্রলীগ। হ্যালো ছাত্রলীগ সেবা বিভিন্ন স্থানে চালু করা হয়। হ্যালো ছাত্রলীগ সেবা অ্যাপস, হ্যালো ছাত্রলীগ সেবার মাধ্যমে দেশব্যাপী 2,92,000 মানুষ বিভিন্নভাবে সহায়তা পেয়েছে। ছাত্রলীগ থেকে প্রায় 22,000 মানুষ টেলিমেডিসিন সেবা পেয়েছে এবং দেশব্যাপী প্রায় 77 জন প্লাজমা দান করা হয়। পাশাপাশি রক্তদান কর্মসূচি তারা অব্যাহত রেখেছে। তারা সবজি যখন বাজারে সবজি কৃষক বেচতে পারে না, তখন তারা সেই সবজি কিনে বিনা পয়সায় মানুষের মাঝে বিতরণ করেছে। এই ফ্রি সবজি বাজার থেকে দেশব্যাপী 62,000 মানুষ উপকৃত হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সারা দেশে কাজ করেছে নেতাকর্মী। এর মধ্যে অনলাইনে ক্যাম্পেইন সহ 28,72,000 মানুষকে সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মেনে চলা সহ বিভিন্ন বিষয়ে সচেতন করেছে। কারণ আমাদের দেশের মানুষ একটু সচেতনতা কম, কাজেই সবসময় ছাত্ররা যদি তাদের পাশে দাঁড়ায় বলে তারা একটু শোনে। সেই জন্য তাদেরকে মাস্ক পরিয়ে দেওয়া, যথাযথ স্বাস্থ্যবিধি কীভাবে মেনে চলতে হবে বা সামাজিক দূরত্ব কীভাবে বজায় রাখতে হবে, এই ধরনের প্ল্যাকার্ড, লিফলেট ও সচেতনতামূলক কর্মসূচি হিসেবে মাইকিংও তারা করেছে। দেশে বিভিন্ন প্রান্তে 56টি ডিসইনফেকশন চেম্বার এবং 120টি বুথ স্থাপন করেছে। অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রায় 2,000 মানুষকে ফ্রি অক্সিজেন সেবা প্রদান করেছে।
ছাত্রলীগের উদ্যোগে 22,62,000 বৃক্ষ রোপণ করেছে। এ কর্মসূচি অব্যাহত আছে এবং তারা এটা অব্যাহত রাখবে। এটা আমাদের নির্দেশ আছে যে প্রত্যেকে অন্তত 3টা করে গাছ লাগাবে। এটা আমাদের মানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ সহ সকল সহযোগী সংগঠন এই পুরো আষাঢ় মাস ধরে এবং তারা এই বৃক্ষরোপণ করে যাবে। মুজিব বর্ষ হিসেবে এটা আমাদের নির্দেশই আছে যে সকলে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করবে। এটা আমাদের পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখবে। শিক্ষার্থীদের বাসা ও মেস ভাড়া সমস্যা সমাধানেও এরা সহায়তা করেছে। আমাদের শ্রমিক লীগ তারাও প্রায় 7 লক্ষাধিক নিরন্ন অভাসমান শ্রমিকদের খাদ্য বিতরণ করেছে এবং 65,000 মাস্ক বিতরণ করেছে। 76,000 দুস্থ শ্রমিক ইফতারি বিতরণ করেছে ও 5 লাখ বৃক্ষ রোপণ করেছে। এইভাবে আমরা আমাদের দলের কর্মীদেরও কাজ মানে মাঠে নামিয়েছি এবং তারা সেইভাবে নির্দেশ অনুযায়ী কাজ করে যাচ্ছে। যেখানে আমাদের প্রশাসন, আমাদের পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের বর্ডার গার্ড এবং আনসার বিডিপি সহ তারা যেমন কাজ করে যাচ্ছে, পাশাপাশি এরাও একইভাবে কাজ করে যাচ্ছে। মাননীয় স্পিকার, আমার মনে হয় আমাদের তো অনেক রাজনৈতিক দল আছে, সমালোচনা অনেকেই করে যাচ্ছেন, এমনকি বহু এনজিও, অনেক স্বেচ্ছাসেবী সংগঠন। ঠিক বর্তমানে কতজনকে চোখে পড়ে তারা কাজ করছে মানুষের পাশে দাঁড়িয়ে? সেটাই আমার প্রশ্ন। ঘরে বসে সমালোচনা, বাজেটের খুঁত ধরা, কাজের খুঁত ধরা, সেগুলো অনেকে ধরতে পারেন, এটা ঠিক। কিন্তু মাঠে যে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সেবা করা, এই কাজগুলি সেখানে কিন্তু আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক যারা, আমরাই মানুষের পাশে দাঁড়াবো। অনেক মানুষ আছে মাননীয় স্পিকার যারা হয়তো হাত পাততে পারছে না, তাদের কোনো আয় নেই, গোপনে তাদেরকে খাবার টাবার জিনিস সরবরাহ করা হয়। এমনকি ঢাকা শহরে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে এবং বিভিন্ন অঞ্চলে আমাদের যে কমিটিগুলি তারাও কিন্তু সেভাবে সাহায্য সামগ্রী পৌঁছে দিচ্ছে। কিন্তু এটা যারা নিচ্ছে তারা কিন্তু চায় না যে তাদের নামটা প্রচার হোক, আমরাও চাই না, ঠিক আছে, কারণ এটা তাদের একটু মানে আত্মাভিমানে লাগে, কিন্তু তাদের যে কষ্ট না পায় সেদিকে আমাদের দৃষ্টি আছে। আমরা সেভাবে পাশাপাশি আমাদের যেমন সরকারিভাবে যেমন দিচ্ছি, আবার দলীয়ভাবেও কিন্তু আমরা সমানভাবে মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করে যাচ্ছি। এবং এটাই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ জাতির পিতার নেতৃত্বে এই দেশের স্বাধীনতা এনেছে। ইতিমধ্যে যেমন চিকিৎসা সেবা নিশ্চিত করবার জন্য আমরা 2,000 ডাক্তার এবং 6,000 নার্স নিয়োগ দিয়েছি, পাশাপাশি আরও 2,000 ডাক্তারের পদ সৃষ্টি করা হয়েছে। তাছাড়া হেলথ টেকনোলজি, কার্ডিওগ্রাফার এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট 3,000 পদ সৃষ্টি করা হয়েছে, আমরা সেগুলো দেব। এবং যারা কাজ করেছে এই সময়, কারণ যখন এই যে মাননীয় স্পিকার অনেক কথা বলতে পারেন, টেস্ট করবার জন্য খুব ভালো টেকনিক্যাল লোক দরকার হয়, এই লোক পাওয়া কঠিন। কারণ একজনের বাড়িতে যে তারা নমুনা সংগ্রহ করছে, যেতে তাদেরকে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। অনেক সময় পাড়ার লোক ঢুকতে দেবে না, বাড়িতে যেতে দেবে না, তারা নমুনা নিতে দেবে না, এই ধরনের প্রতিবন্ধকতাও। এবং ওই পোশাক টোশাক দেখলে তো মোটেও এলাকায় ঢুকতে দেবে না। দর্শক, এতক্ষণ জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে কথা বলছিলেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। এই ছিল দুপুর 12টার সংবাদের আয়োজন। দেখছেন নিউজ 24, সঙ্গে যারা ছিলেন ধন্যবাদ সবাইকে।